vomiting. The stool collected has rice water type of appearance. It was sent for bacteriological analysis. What is the probable etiological diagnosis of the conditions? Describe the detailed pathogenesis of these conditions. Add a note on its laboratory diagnosis. এই তিনটে যে কথাটা আছে, এই তিনটে জিনিসই হচ্ছে বেসিক্যালি কলেরার কোশ্চেন্স হচ্ছে। জি, 3 কোশ্চেন্স আমি বলছি দাও। What is the probable etiological diagnosis? ঠিক আছে, it depends upon your marks, কত মার্কস আছে, ঠিক আছে, 1 নাম্বার কি 2 নম্বর, কিন্তু প্রত্যেকটারই একটা করে কিওয়ার্ড থাকে, সেই কিওয়ার্ডটা লিখতে হবে। ধর আমি এখানে 2 নাম্বার দিলাম, ফার্স্ট কোশ্চেন্সটা আমার যদি থাকে 2 মার্কস, তাহলে এখানে এমন কিছু বলা আছে কোশ্চেন্সের মধ্যে with clinical features that we can diagnose it directly. আমি কি পেশেন্টের সিমটম শুনে একটা ব্যাকটেরিয়া বলে দিতে পারি? পারি না। I need to identify it. I have to send the sample to the lab, then what? I have to do some staining, I have to do some biochemicals, then I can say okay fine, this is the organism. But in these questions we have directly asked what is the etiological conditions. তার মানে এখানে কিছু keywords আছে, there are some keywords in this question যেটা দিয়ে আমি ডাইরেক্টলি আমার ডায়াগনোসিসটাকে মেড করতে পারি। and what are the keywords? একদম severe watery diarrhea and rice water type of appearance, rice watery stool, that is clear cut cholera, there is no other options. কেন রাইস ওয়াটারি হচ্ছে will ask, that is the pathogenesis. তোমার যদি এখানে 2 নাম্বার থাকে, তুমি যদি লিখে দাও শুধু ভিব্রিও কলেরা, হবে না, রাইস ওয়াটারি স্টুলস এই কথা দুটো লিখতে হবে, ওয়াটারি ডায়রিয়া উইথ ভমিটিং অ্যান্ড রাইস ওয়াটার অ্যাপিয়ারেন্স, দ্যাটস ইট। ঠিক আছে, ইভালুয়েশনস এইভাবে হয়। আমার মতো এক্সামিনার থাকলে এটা ভিব্রিও কলেরা রাখলে 2 দিয়ে দেবে, কিন্তু পুরোনো দিনের এক্সামিনার থাকলে এরকম ভাবে খুঁচিয়ে দেখবে। কি বললাম বুঝতে পেরেছো? So better be concise. And pathogenesis যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে কলেরার কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিসটা আজকে আমরা জানবো। নেক্সট ক্লাসে হয়তো ডায়াগনোসিস পড়ানো হবে, সমতীর্থদা পড়াবে, আমার কলিগ ডক্টর সমতীর্থ, উনি পড়াবেন ডায়াগনোসিস পার্টটা। বাট মেইন ইম্পর্টেন্ট হচ্ছে প্যাথোজেনেসিস, তারপর হচ্ছে ল্যাবরেটরি ডায়াগনোসিস। কলেরা থাকলে প্যাথোজেনেসিস আসবে আসবে আসবে। তাহলে কলেরার প্যাথোজেনেসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা ছোট্ট ছবি এঁকে ব্যাপারটা করে দেওয়া যায়, সেটা আমরা ভালো করে পড়বো। ঠিক আছে, তাহলে আমাকে 3টে জিনিস কলেরার ভালো করে জানতে হবে। আর একটা কলেরার ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট যেটা আসে, দ্যাট ওয়াজ দ্য ক্লাসিফিকেশনস। আমরা স্ট্রেপ্টোকক্কাসের ক্লাসিফিকেশনস পড়েছি, স্ট্যাফাইলোকক্কাসের ক্লাসিফিকেশনস পড়েছি। স্টেপ্টো ক্লাসিফিকেশনসটা খুব ইম্পর্টেন্ট, ভাই সবাইকে কমনলি জিজ্ঞাসা করা হয়েছে। আমি ওটা পড়িয়েছিলাম, মনে আছে? কিন্তু ম্যাক্সিমাম লোকই ওটা গুলিয়ে ফেলেছে, তখন অনেকে আসেনি। সেরকমই কলেরারও অল্প কিছু ক্লাসিফিকেশনস আমরা জানবো। ঠিক আছে, সো বেসিক্স, দিস ইজ এ গ্রাম নেগেটিভ। ফার্স্ট, দিস ইজ এ কোমা শেপড। ভিব্রিও ইজ আ ভাইব্রেটরি মোটাইলিটি, প্রচন্ড মোটাইল একটা অর্গানিজমস, কার্ভড শেপড বা কোমা শেপড। সেকেন্ড, নন স্পোরিং, নন ক্যাপসুলেটেড, কোনো ক্যাপসুল ফ্যাপসুল নেই। ক্যাপসুলেটেড কয়েকটা অর্গানিজমস, তাহলে এবারে আমি মাথায় রাখতে হবে সবসময়, ভাই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যেরকম নন ক্যাপসুলেটেড অর্গানিজমসেরও যদি নাম বলা হয়, তোমাকে জিজ্ঞাসা করা হলো এই বলো ক্যাপসুলেটেড অর্গানিজমস, তুমি বললে ক্লিপশিয়েলা থেকে, বলো তো দুটো নন ক্যাপসুলেটেড অর্গানিজমস নাম কি, তুমি তখন বললে কলেরা। Then questions will be asked from cholera. This is viva. ঠিক আছে, present in marine environment and surface water worldwide, observed in 1854-1883. একটা সময় ছিল যেখানে কলেরা গ্রামের পর গ্রাম উজাড় হয়ে গেছে। বেসিক্যালি কলেরা হ্যাপেন্স ইন
পুয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস, বিকজ এটা কোথা দিয়ে ট্রান্সমিট হয়? জল, ফিকোরাল রুট। তাহলে যেখানে আমার একটা কুয়োতে, সবার বাড়িতে এখন অ্যাকোয়াগার্ড আছে, কিন্তু এখনো লোকজন আছে যেখানে হচ্ছে হয়তো পুকুর থেকে জল নেয়, কুয়ো থেকে জল নেয়, সেখানে কুয়োর জল ইনফেক্টেড হয়ে গেল, কি হবে? তাহলে গোটা গ্রাম ডিজিজটা ছড়িয়ে যাবে। অ্যান্ড অ্যাট দ্যাট টাইম দেয়ার ইজ নো ওআরএস। এখন তো কিছু হলেই ডিহাইড্রেশন হলে ওআরএস এর একটা খেয়ে নিলাম, তখন ছিল না। মানুষ ডিহাইড্রেশনে মারা যেত। শাহরুখ খান ডিহাইড্রেশনে ভর্তি হয়ে যাচ্ছে, বেশি লাফালাফি করে ফেলেছে। ক্রিকেট জিতবে তো, কামিন্সের যা ভাগ্য বলা যায় না। Whatever. So dehydration is a extreme thing. এই হিট স্ট্রোকে শাহরুখ খানের মতো লোকও হসপিটালে অ্যাডমিট হচ্ছে। তার মানে ভাবো, আজ থেকে 20-25 বছর আগে গ্রামে যখন এক একটা এরকম কুয়োর জল ইনফেক্ট হতো, তাহলে কি হতো? কলেরা আমার বোধহয় লাইফে একবার হয়েছিল, আমার মনে হয়েছিল, ঠিক আছে? কোনো একটা বোধহয় দই ইনফেক্টেড খেয়েছিলাম। রাইস ওয়াটারি স্টুল কি জিনিস I have experienced once in a time. Severe dehydrations. চেম্বার করছি আর যাচ্ছি, একটা পেশেন্ট দেখছি বাথরুমে যাচ্ছি, তো কাইন্ড অফ সিনারিও ট্রিমেন্ডাস। শুধু সাদা জল। So this is basics. Now cholera is a well-known disease caused by intestinal infections with toxin production bacteria Vibrio cholerae. এগেন এখানে একটা কথা এলো আবার, টক্সিন প্রোডাকশন। টক্সিনস ইজ আর একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। টক্সিন মিডিয়েটেড ডায়রিয়া কি কি হয়, এটা খুব খুব ভালো করে পড়তে হয়। ফুড পয়জনিং পড়বে, স্ট্যাফাইলোকক্কাস, আমার ইকোলাই ডায়রিয়া পড়বে, সেখানে কি কি জিনিস হচ্ছে। ফলে টক্সিনস যে জিনিস রিলেটেড যে ডায়রিয়া গুলো হয় সব পড়তে হবে। দেয়ার আর, আমরা যদি ডায়রিয়াটাকে ক্লাসিফাই করি, one is a inflammatory diarrhea, one is a non-inflammatory diarrhea. Non-inflammatory কথাটার মানে কি? যেখানে আমার কোনো ইনফ্লামেশনস হচ্ছে না, বেসিক্যালি একটা টক্সিন মিডিয়েটেড বস্তু, প্রিফর্ম টক্সিনস থাকছে, টক্সিন রিলিজ হলো, উহু করে ওয়াটার অ্যাকুমুলেশনস হলো, ডায়রিয়া শুরু হয়ে গেল, ডায়রিয়া স্টার্টেড। ইউ ডিডন্ট গেট এনি কাইন্ড অফ পাস সেলস। পাস সেলস মানে নিউট্রোফিলস, মানে ওখানে কোনো নিউট্রোফিল অ্যাকুমুলেশনস হওয়ার সুযোগই হচ্ছে না। বোঝা যাচ্ছে কথাগুলো? দিস ইজ নন ইনফ্লামেটরি ডায়রিয়া, অ্যান্ড অ্যানাদার ইজ এ ইনফ্লামেটরি ডায়রিয়া। ভাই সেখানে একটা প্রসেস হচ্ছে, ব্যাকটেরিয়া ইনভেশনস করছে, নিউট্রোফিলস আসছে, ব্যাকটেরিয়া তোমার মাইক্রোফাজ আসছে, টোটাল একটা স্লাগস তৈরি হচ্ছে, ব্লিডিংস হচ্ছে। দিস ইজ কল্ড ইনফ্লামেটরি ডায়রিয়া। One is a inflammatory diarrhea, another is a non-inflammatory diarrhea. Inflammatory diarrhea maximum cause dysentery, কারণ ওখানে কি হচ্ছে? ইনফ্লামেশনস হচ্ছে, মিউকোসাল সেলস তোমার উড়ে যাচ্ছে, ব্লিডিং, ব্লাড ভেসেলস চলে আসছে, ব্লিডিং হচ্ছে, বেসিক্স। So you have to know what are the organisms is responsible for inflammatory diarrhea and what are the bacterial organisms or viral organisms for non-inflammatory diarrhea. কাকে ইনফ্লামেটরি ডায়রিয়া বলবো, কাকে নন ইনফ্লামেটরি ডায়রিয়া বলবো, সেটা আমাকে জানতে হবে। ডায়রিয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক, তার মধ্যে এগুলো সব আসছে। কি কি আসবে? তিনটে জিনিস। একটা হচ্ছে আমার একা কলেরা রাজ করবে, দ্যাট ইজ আ ইনফ্লামেটরি ডায়রিয়ার মধ্যে রাইস ওয়াটার স্টুল। অ্যানাদার ইজ আ ফুড পয়জনিং। ফুড পয়জনিং স্ট্যাফাইলোকক্কাস হতে পারে, আমার ব্যাসিলারি ডিসেন্ট্রি হতে পারে, দেয়ার আর সাম ব্যাকটেরিয়া। আর একটা হলো ডিসেন্ট্রি, সালমোনেলা, সিগেলা যেগুলো হলো, রাইট? ডায়রিয়া বেসিক্যালি তিনটে পড়তে হবে।
আজকে আমরা পড়ছি কলেরা। কলেরা ইজ আ কি, ইনফ্লামেটরি আর নন ইনফ্লামেটরি? হ্যাঁ, নন ইনফ্লামেটরি, টক্সিন মিডিয়েটেড। খাবে দাবে, টক্সিন প্রোডাকশন হবে, ডায়রিয়া হবে। It is the fatal diarrheal disease resulting in large volume of watery stool. প্রচুর পরিমাণে আমার stools হবে, causing rapid dehydrations. In many developing and underdeveloped countries, cholera remains a major public health problem. Why? Because it transmitted through fecal-oral route, watery. Since in endemic origin in Asia, different serotypes Vibrio cholerae have reached the pandemic level 7 times. 7 বার pandemic হয়েছিল। Cholera was first recorded in 1563 in medical reports in India, and around 1817 it was found to be rest of the world. Historically, the disease is well known for being associated with several large epidemics and pandemics. এর ইতিহাসটা একটু ওই জন্য ইম্পর্টেন্ট, কারণ প্রচুর প্যান্ডেমিক ঘটিয়েছে, প্রচুর আউটব্রেকস করে, এপিডেমিক করে। Based on that, we can classify cholera several serogroups, biotypes and serotypes. ছোট্ট একটা ক্লাসিফিকেশনস। কি কিসের ওপর এটাকে করা হয়েছে? একটা হচ্ছে ভিব্রিওকে একটা আমরা করতে পারি সল্ট কনসেন্ট্রেশনের উপরে। There are 2 types of classification. This is a Gardner and Venkatraman classifications, and another is classification based on salt concentration. একটা হচ্ছে হ্যালোফিলিক ভিব্রিও, নন হ্যালোফিলিক ভিব্রিও। নন ভিব্রিও ইজ আ কাইন্ড অফ যার অল্প সল্ট কনসেন্ট্রেশনস লাগে। এরা সবাই হচ্ছে সল্ট লাভিং। ভিব্রিও cholerae needs only 1% of salt, and rest of the আর ভিব্রিও প্যারাহিমোলাইটিকাস বা যারা আছে তাদের হচ্ছে আমার অনেক হায়ার সল্ট কনসেন্ট্রেশনস লাগে। হ্যালোফিলিক অ্যান্ড নন হ্যালোফিলিক, রাইট? দিস ইজ এ ওয়ান টাইপ অফ ক্লাসিফিকেশনস, অ্যান্ড অ্যানাদার হচ্ছে আমার এইটা। এটা কিসের জন্য ইম্পর্টেন্স আমরা এটা বলবো। ফার্স্ট, বেসড অন দ্য সোমাটিক অ্যান্টিজেন। আগে লোকজন যা পেরেছে সব ব্যাকটেরিয়াকে যতটা পেরেছে ক্লাসিফাই করেছে বেসড অফ অ্যান্টিজেনের উপর। ভিব্রিও কলেরির সোমাটিক অ্যান্টিজেনের উপর বেস করে আমরা এটাকে প্রায় মোর দেন 200 সেরোগ্রুপস ভাগ করতে পারি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য O1। এই O1ই হচ্ছে যত নষ্টের গোড়া, এই সমস্ত এপিডেমিক প্যান্ডেমিক সবকিছু করেছে। আমার যদি O1 অ্যান্টিসেরা থাকে তাহলে আমি ভিব্রিও কলেরার O1 সেরোটাইপটাকে আমি ইনহিবিশন করতে পারি, মানে অ্যাগ্লুটিনেশনস হয় ওটা দিয়ে, সেটা দিয়ে আমি বুঝতে পারি দিস ইজ আ O1 টাইপ। কিসের উপরে বেস করে হচ্ছে? সোমাটিক অ্যান্টিজেন। পরিষ্কার সকলের কাছে? রেস্ট অফ দ্য আর নন O1। আর একটা আছে দ্যাট ইজ O139। আগে কটা ছিল? O1 থেকে O38, 138টা ছিল। এর মধ্যে ভাবা হতো O1 is the major culprit. They are the responsible everything, every outbreaks and epidemics. But scientists have identified another strain that is O139. ঠিক আছে? তাহলে একটা হচ্ছে O1, একটা হলো O139, আর একটা হচ্ছে রেস্ট। এটা কিসের উপর করা হলো? সোমাটিক অ্যান্টিজেন। এরপরে O1টাকে আবার আমরা বায়োটাইপস হিসাবে ক্লাসিফিকেশনস করছি। O1 এর এবারে কিছু প্যাটার্ন আছে, যে কারা হচ্ছে KKR সাপোর্টার, কারা হচ্ছে সানরাইজার্স সাপোর্টার। সবাই IPL দেখছে, রাইট? এটা হলো সেরকম। there are some previously বায়োটাইপস, মানে আগে এদের কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স রয়েছে। অল আর ক্রিকেট লাভার্স, সামওয়ান KKR, সামওয়ান SRH, সেই রকম সবাই O1, সবারই 1 সোমাটিক অ্যান্টিজেন আছে। এবারে কারোর
আচ্ছা, a someone has been inhibited by polymyxin B, কারোর এইটা আছে, কারোর ওইটা আছে, কারোর সেইটা আছে। ভাই তোরা হচ্ছে এইটা ক্লাসিক্যাল, আর একটা হচ্ছে someone are called LTOR. Previously all the epidemics or pandemics are made by classical O1. Now it is majorities are replaced by LTOR. বোঝা গেল? আমি ক্লাসিক্যাল আর এলটরের একটা ডিফারেন্স আছে দেখিয়ে দেবো কিসের ওপর করা হচ্ছে, বাট ফান্ডা ইজ দ্যাট এভরিওয়ান ইজ O1, কিন্তু প্রত্যেকের কিছু ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স আছে, সেটার উপরে বেস করে উই ক্যান ক্লাসিফাই ইট ক্লাসিক্যাল অ্যান্ড এলটর। আর আবার O1 কে আর একটা আমরা বেস্ট করি কিছু অ্যান্টিজেনিক প্রপার্টিস ডিফারেন্স হয়, ওগুয়া ইনাবা হিকোজিমা, অদ্ভুত সব নাম, যা যে যা পেরেছে জাপানের লোকজন মনে করেছে ডিফারেন্সিয়েট করে দিয়েছে। বেসড অন অ্যান্টিজেনিক সাম মাইনর ডিফারেন্স উই ক্যান ক্লাসিফাইড ইন 3। তাহলে বেসিক্যালি ইফ উই ক্লাসিফাই ভিব্রিও ইজ আ ভিব্রিও কলেরা is a O1, O139 and rest of apart from O1 and O39. তাহলে এটা কি হলো আমার সাবগ্রুপস বা সেরোগ্রুপস। নেক্সট ইজ আ বায়োটাইপস, বায়োটাইপস বেসড অন সাম ক্লিনিক্যাল ফিচার্স, that is classical and LTOR, and some minute antigenic difference we can further classify O1 কি তিনটে জাপানিজ নেম, ওগোয়া, ইনোভা, হিকোজিমা। দেখো এগুলোতে ভবিষ্যতে কি কাজে লাগবে আমি জানি না, বাট পরীক্ষায় জিজ্ঞাসা করলে বলতে হবে, কষ্ট হলেও মনে রাখো, কিছু করার নেই। আমরা যখন ডাক্তারি করবো ডায়রিয়া মাথায় দরকার নেই ওগোয়া, ইনোভা, হিকোজিমা, বাট লোকজন করে গেছে, মনে রাখতে হবে। খুব বিরক্তিকর জিনিস, বাট ইউ হ্যাভ টু নো। সো দিস ইজ দ্য ক্লাসিফিকেশনস অফ হোয়াট আমার ভিব্রিও কলেরি। একই জিনিস O1 এন্ড নন O1, এই নন O1 এর মধ্যেই তোমার পড়ছে O1 139 and rest of 200, and this is the biotypes classical and LTOR. and যেটা বলছিলাম there are serotypes ওগোয়া, ইনোভা, হিকোজিমা, these are the antigens. এই অ্যান্টিজেনের এই AB, AC এসব জানতে হবে না। Now mode of transmission, the bacterium are found specially in salt water, যেটা বলেছিলাম they are all salt loving, right, where they attach themselves easily to chitin containing cells of crabs, shrimps and other shellfish, consumptions of underfoot or raw marine life species. Humans are the only natural host of Vibrio cholerae and transmissions by fecal oral route. Eating contaminated food or drinking contaminated water spreads through the skin contact with contaminated water for human feces. হাত না ধুয়ে খেলে আমার এটা সেখান থেকেও আসতে পারে। So these are the mode of transmission. So mode of transmissions can be asked in your the questions. এখন তো questions প্রচুর পাটে হয়ে যাচ্ছে, তাই তো? বলে দিল মোড অফ ট্রান্সমিশন 2 নাম্বার, লিখবে এটা তখন, এটা একটা ইম্পর্টেন্ট স্লাইড। ইনকিউবেশন পিরিয়ড মানে আমার কতক্ষণ এক্সপোজার থেকে ইনফেকশন সিমটমস লাগছে, few hours to 5 days, commonly seen within 1 to 2 days. And who are the people at risk with low gastric acids levels? কারণ ওর যে হাই কনসেন্ট্রেশনস অফ অ্যাসিডসে ও থাকতে পারে না। তাহলে যারা তাহলে কারা বেশি এফেক্টেড হবে কলেরাতে? দোজ পিপুল আর ingestions regular basis what? Regular basis what medicines? Antacids. Gastric acids level কম থাকবে, তারা আর হায়ার সাসেপ্টেবল মোড। তাহলে একটা কোশ্চেন যদি এখানে জুড়ে দেয়, who are the more susceptibles? যারা রোজ প্যান্ডি খায়। ঠিক বলেছে। The children are more susceptible than adults, and there are some blood groups O, B, A and AB. So this is the scenario of cholera.
মানুষ ডিহাইড্রেশনে কেলিয়ে পড়ে যায়। অ্যান্ড নাও দ্য কলেরা টক্সিন, শাস্ত্রীর নোটস, ঠিক আছে? হ্যাঁ, সো এটা একটু ভালো করে পড়ো। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্লাইডস ইন দিস ক্লাস। এইটা যদি ভালো করে বোঝো, এইটুকুনি যদি লেখো, ইউ উইল গেট ম্যাক্সিমাম মার্কস। আর এই ছবিটার ডায়াগ্রামটা যদি আঁকো, কলেরা যদি আসে, প্যাথোজেনেসিস আসবে, অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ভাই এটা ছবি তুলে লাভ নেই, শাস্ত্রীতে সুন্দর করে দেবো। হ্যাঁ, পিপিটিটা হ্যাঁ দিয়ে দেবো। এটা শাস্ত্রীরই ছবি। আচ্ছা ঠিক আছে। The first is a toxins molecule consists of the two peptide fragments. এটা একটু ভালো করে শোনো সবাই, ঠিক আছে? এটা কি জুম করা যায়? না, জুম হয় না। না, এখানে A and B দেখা যাচ্ছে। দিস ইজ দ্য কলেরা টক্সিনস। দুটো ফ্র্যাগমেন্ট আছে, তাহলে কলেরা টক্সিনস consists of two fragments. One is A, another is B. A আর B এর মধ্যে B binds to GM1 gangliosides. ওর কাজ কি? আমার ইন্টেস্টাইনে গ্যাংলিওসাইডস এর বি পার্টটা শুধু অ্যাটাচমেন্ট হবে, রাইট? এ পার্টটা কি করবে? এন্টার করার পর ADP ribolization of the G protein and upregulation of activity of adenylyl cyclase, তার সাথে সাইক্লিক AMP টা কনসেন্ট্রেশনটা বাড়াবে। তাহলে কি হলো? দুটো সাব ইউনিট, ওয়ান ইজ এ A সাব ইউনিট and another is a B সাব ইউনিট. Who will attach to the gangliosides? B sub units. Who will enter to the cryptic cells? A. And A will do what? ADP ribolizations. Ribolizations করেও কি করছে? সাইক্লিক AMP কনসেন্ট্রেশনটা বাড়াচ্ছে। এখানে G প্রোটিন কাপল রাইবোলাইজেশনস করে সাইক্লিক AMP কনসেন্ট্রেশনসটা আমার কি হচ্ছে? বাড়ছে। তাহলে সাইক্লিক AMP কনসেন্ট্রেশন বাড়লে আমার কি হবে? রাইট, adenylyl cyclase inhibitions of absorptions of sodium transport system in villus cells and activates তোর অ্যাসিনাইল ক্লোরাইড which leads to sodium chloride in lumen. এইখানে প্রোটিন কাইনেজটাকে ও অ্যাক্টিভেট করে একদিক দিয়ে সোডিয়াম আর একদিক দিয়ে ক্লোরাইড দুটোকে কি করছে? ইন্টেস্টিনাল লুমেনে বার করে দিচ্ছে। আর ইনহিবিশনস করছে রিঅ্যাবজর্পশন। তাহলে আমার যদি শরীর থেকে একটা জায়গা থেকে সোডিয়াম আর ক্লোরাইড যদি লুমেনে চলে আসে, তাহলে ও এবারে কি টানবে? ওয়াটার। তাহলে একদিক দিয়ে তাহলে এবারে আমার আস্তে আস্তে ওয়াটার বেরিয়ে যাবে। তাহলে ওয়াটার মুভস প্যাসিভলি ইনটু দ্য বাউল লুমেন। বোঝা গেল? এই কথাটা লিখতে হবে। যারা এই কথাটা সুন্দর করে লিখবে, তারা আর এই ছবিটা এঁকে দেবে, তারা মোটামুটি পুরোটা মার্কস পাবে। অ্যাক্টিভিটি অফ হোয়াট? অ্যাডিনাইড সাইক্লেজ। অ্যাডিনাইড সাইক্লেজ কোথায় গেল? এই যে অ্যাডিনাইড সাইক্লেজ নিয়ে কি তৈরি হচ্ছে? সাইক্লিক এমপি, শুধু সিএমপি না, সাইক্লিক এমপি কি কনসেন্ট্রেশন ইনক্রিজ হচ্ছে। তাহলে এবার সাইক্লিক এমপি কনসেন্ট্রেশন ইনক্রিজ হয়ে কি কি করছে? ওয়াটার মুভস হচ্ছে না। প্রথমে কি হচ্ছে? ইনহিবিশন অফ হোয়াট? ইনহিবিশন অফ অ্যাবজর্পটিভ সোডিয়াম ট্রান্সপোর্টার সিস্টেম ইন ভিলাস সেলস and activates what? Secretory chloride which leads to what? তাহলে আমার সোডিয়াম শরীরে ঢুকতে পারছে না, তাহলে সোডিয়াম বেরিয়ে যাচ্ছে। আর কি করছে? ক্লোরাইডকে সিক্রিয়েট করে, ক্লোরাইডকে কি করছে? সিক্রিয়েট করে বার করছে না ঢুকাচ্ছে? ক্লোরাইডকে কি করছে? বার করছে তো। হ্যাঁ, তাহলে ক্লোরাইড বেরিয়ে যাচ্ছে, সোডিয়াম বেরিয়ে যাচ্ছে, তাহলে কি বেরোচ্ছে? সোডিয়াম ক্লোরাইড বেরোচ্ছে তো। সেটা কি? সল্ট তো। নুন দেখেছিস তো জল টানে?
জল টানে তো, তাহলে ও জল টানবে তো এবারে ভেতর থেকে। এটা কোথায় হচ্ছে, শরীরে না মাথায় না পেটে? পেটে তো, মাথায় নয় তো। ঠিক আছে, যাক, তাহলে এটা আমার ইন্টেস্টাইনাল লুমেনে হচ্ছে। তাহলে এখানে ভিলাস থেকে তাহলে কে বেরোচ্ছে, তাহলে সল্ট যদি বেরিয়ে যায় তাহলে ও আরো কাকে টেনে নিয়ে বেরো করবে, ওয়াটারকে বার করবে। তাহলে কি হবে, ওয়াটার মুভস প্যাসিভলি ইনটু বাউল লুমেন। দেন তাহলে কি হবে, জল বেরিয়ে গেলে শরীরে কি কমে যাবে, সোডিয়াম আর জল যদি কমে যায়, সিক্রিয়েশনস বাড়াচ্ছে। তার মানে হোয়াট, আমার লুমেনে সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড কি হচ্ছে, বাড়ছে, নিয়ে প্যাসিভলি নুন কি টানে, জল। তাহলে প্যাসিভলি জল টানছে এদিকে সামনে, এইখানে, ওই তো আরো দূরে চলে গেলি তোরা, এইখানে বস, এইখানে এইখানে এই জায়গাটা ঘুরে আয়, এইখানটাতে বস। তাহলে মোড অফ ট্রান্সমিশন ইজ এ ইনজেকশন অফ কন্টামিনেটেড ওয়াটার অ্যান্ড ফুড, যেটা আমরা বললাম অলরেডি। এইখানটা বসতে বলেছি, এইখানটাতে, এর পাশে বস। And what is the infective dose? It is a acid level, তাই তো। High infective dose of 10 to the power 8 bacilli required to bypass the gastric barrier. অ্যাসিড সিক্রিয়েশনে ও নষ্ট হয়ে যায়, অ্যাসিড লেভাইল। তাহলে কি দরকার, অনেক বেশি ইনফেক্টিভ ডোজ দরকার, দ্যাট ইজ হোয়াট, 10 to the power 8। তাহলে ও কি করবে, গ্যাস্ট্রিক সিক্রিয়েশনসটাকে ক্রস করতে পারবে। তাহলে ফ্যাক্টরস প্রমোটিং ট্রান্সমিশনস কন্টিনিউ কন্ডিশনস ওয়্যার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ইজ রিডিউসড, hypochlorhydria and antacids crossing the protective layer of mucus. It's a highly active motility secreting mucinous and other proteolytic enzymes, এগুলো জাস্ট ছেড়ে দাও। ভিরুলেন্স ফ্যাক্টর ঢপের জিনিস জেনো, বাট মেইন যেটা জিনিস সেটা হলো আমার প্যাথোজেনেসিস। কলেরা টক্সিন, টক্সিন কোরেগুলেটেড পিলাস অ্যান্ড মাইনর ভিরুলেন্স ফ্যাক্টর, দ্যাট ইজ অ্যাক্সেসরি কোলোনাইজিং ফ্যাক্টর। এগুলো একটু গাঁথানোর জিনিস, মনে রেখো। And now the important part is the clinical features, clinical manifestations কি হচ্ছে। তাহলে আমার শরীর থেকে কি বেরিয়ে যাচ্ছে, এই ছেলে, শরীর থেকে কি বেরিয়ে যাচ্ছে, জল আর সল্ট, তাই তো। তাহলে আমার কি হবে, ফার্স্ট হবে কি, ডিহাইড্রেশনস অ্যান্ড ক্র্যাম্পস। তাহলে ভিব্রিও কলেরা and O1-139 infections produce range of clinical manifestation. First is the asymptomatic infection. অনেক সময় কি হলো, হালকা হালকা পেটে ব্যথা, অ্যাসিম্পটোমেটিক। অ্যাসিম্পটোমেটিক কথাটার মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাসিম্পটোমেটিক? হ্যাঁ, নো সিমটম এট অল, দ্যাট ইজ আ হোয়াট, nowadays 75% cases. Then mild to diarrhea or cholera, that is rice watery stool, and there is sudden onset of explosive life threatening conditions, it is 5% cases. Like common manifestations, water diarrhea, rice watery stool, vomiting and abdominal pain. তাহলে আমাকে যদি বলা হয় what are the manifestations of cholera, what will you say? Asymptomatic, rice watery stool, and there is some life threatening dehydration conditions. প্রচুর যদি ডিহাইড্রেশন হয়ে যায় কি হবে, আমার সল্ট আর ওয়াটার বেরিয়ে গেলে শক হবে, মানুষ মরে পর্যন্ত যেতে পারে। একই জিনিস লেখা আছে, অ্যাসিম্পটোমেটিক, মাইল্ড ডায়রিয়া, সাডেন অনসেট অফ এক্সপ্লোসিভ লাইফ থ্রেটেনিং ডায়রিয়া। অ্যান্ড লাইফ থ্রেটেনিং এ কি কি জিনিস হতে পারে, postural hypotension, weakness, tachycardia, decreased skin turgor, oliguria, renal failure হতে পারে। একটা মানুষের শরীর থেকে জল বেরিয়ে গেলে যা যা হতে পারে, সব অর্গান এফেক্টেড হবে, তাই তো। বেসিক্যালি আমি তিনটে জিনিস মনে রাখবো, কি কি, অ্যাসিম্পটোমেটিক হতে পারে, দেয়ার আর সাম ডায়রিয়াল ইনফেকশনস হতে পারে, রাইস ওয়াটারি স্টুল, আর একটা হলো লাইফ থ্রেটেনিং কন্ডিশনস। এবং লাইফ থ্রেটেনিং কন্ডিশনস মানে হাইপোটেনশন। এবার হাইপোটেনশন মানে পৃথিবীর যা কিছু হতে পারে, সে কেলিয়ে কোমাতে চলে যেতে পারে, সে আমার বলো ডিহাইড্রেশন হয়ে রাস্তায় পড়ে থাকতে পারে, তার রেনাল শাটডাউন হয়ে যেতে পারে, তার ট্যাকিকার্ডিয়া হতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন।
না, শাহরুখ খান আর নয়, ঠিক আছে, অনেক শাহরুখ খান হয়ে গেছে। সো দিস ইজ দ্য বেসিক্স। গাঁতানোর কিছু নেই, গাঁতাতে হবে কয়েকটা জিনিস, সেগুলো বলে দিলাম। এই যে যেটা বললাম টক্সিনসটা যদি আজকে দেখছো খুব ভালো লাগবে, পরীক্ষার হলে যদি এগুলো একেবারে না পড়ো তখন মাথা থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, ওইটাই তো বললাম, যখন সবগুলো পড়বি দেখবি মাথা থেকে চলে যাচ্ছে, ফলে ওই জন্য বারবার এগুলোকে দেখতে হবে। কমপ্লিকেশনস, মাসকুলার ক্র্যাম্পস, রেনাল ফেলিওর, কার্ডিয়াক অ্যারিথমিয়া, প্যারালাইটিক ইলিয়াস, হোয়াটএভার অফ দ্য সিভিয়ার ডিহাইড্রেশনস। কি রে, বোঝা যাচ্ছে? শরীর থেকে জল আর নুন বেরিয়ে গেলে সবকিছু হতে পারে, রাইট? আচ্ছা, এবারে আবার ফিরে এসো ক্লাসিক্যাল আর এলটর। দিস ইজ দ্য বেসিক সাম ডিফারেন্স। আমি জানি না এটা ধরে কিনা, বাট তাও এটা বলে রাখছি যে ক্লাসিক্যাল অ্যান্ড এলটরকে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব। দিস ইজ দ্য বেসিক। হিমোলাইসিস, ভক্স পসকুলার টেস্ট, স্টিক এমব্রাই অ্যাগ্লুটিনেশন, পলিমিক্সিন বি সেন্সিটিভিটি, so group 4 susceptibility. So here we can divide classical and LTOR. Classical and LTOR গুলো কোনগুলো? These are the what? Biotypes. O1 Vibrio cholera biotypes. ঠিক আছে? Now we have to know little bit of epidemiology of cholera. কলেরার মোটামুটি আমরা পড়ে নিয়েছি। এপিডেমিওলজিটা কেন, এরা প্রচুর প্যান্ডেমিক করেছে, গ্রামের পর গ্রাম উজাড় করে দিয়েছে, তো সেটা আমরা একটু ইতিহাস সম্পর্কে জানবো। ইতিহাস কি বলছে? হিস্ট্রি অফ প্যান্ডেমিক্স। কলেরা ক্যান অকার স্পোরাডিক, লিমিটেড আউটব্রেকস, এন্ডেমিক, এপিডেমিক অ্যান্ড প্যান্ডেমিক। ও সবকিছু করতে পারে। ছোট কলোনি অ্যাফেক্টেড করতে পারে, ডিস্ট্রিক্ট অ্যাফেক্ট করতে পারে, পুরো ওয়েস্ট বেঙ্গলকে অ্যাফেক্ট করতে পারে, ইন্ডিয়াকে অ্যাফেক্ট করতে পারে, অল ওভার ওয়ার্ল্ডে অ্যাফেক্ট করতে পারে। ওয়ার্ল্ডে অ্যাফেক্ট করলে তাকে কি বলে? প্যান্ডেমিক। Till 19th century confirmed it is homeland of West Bengal and Bangladesh. আর আমরা কলেরাকে নিয়ে এত বেশি ভালোবাসি কেন? কারণ এটা আমাদেরই ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশে এটা সবচেয়ে বেশি প্রিডমিনেন্ট ছিল। 1870 to 1923 6 pandemics organism from Bengal, classical Vibrio, and 1923 to 1961 restricted to homeland, মানে আমাদের দেশেই শুধু হতো, ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশে। Seventh pandemic started in 1961 and it differed from the last six pandemic in many ways. Was the only pandemic that originates outside India. প্রথম ইন্ডিয়ার বাইরে হয় কবে? 1961 সালে। India was affected in 1964 and the whole world was encircled by 1991. The only pandemic to be caused by LTOR. এই এলটর তারপরে এবার আস্তে আস্তে যেটা বলছিলাম, প্রিভিয়াসলি অল প্যান্ডেমিক ওয়াজ ডান বাই হোয়াট? ক্লাসিক্যাল। তারপরে আস্তে আস্তে এটা এলটর জায়গাটাকে করে নিল। কি হলো? কারেন্ট সিচুয়েশন, কলেরা ইজ এ নোটিফায়েবল ডিজিজ, often under reported annual cases more than 1.324 million, annual deaths 21,000 to 1.4 lakhs, majority of cases due to O1 LTOR. Indian scenario situation had greatly changed. আগে প্রচুর মারা যেত, এখন আর যায় না, because of thanks to ORS. West Bengal is no longer the homeland. আগে বলা হতো শুধু ওয়েস্ট বেঙ্গলই হতো। All states are now affected. Both morbidity and mortality have greatly reduced. And National Institute of Cholera and Enteric Disease, Kolkata, is a referral center of cholera in India. আমরা যেখানে নাইসেড বলি, যেটা কলকাতায় আছে, is the referral center of cholera. কলেরা কি একটা ডিজিজ নিয়ে পুরো একটা রেফারেল সেন্টার তৈরি হয়েছে। And O1139 যেটা বলছিলাম, this is called Bengal strain. কি স্ট্রেনটা ফার্স্ট আইসোলেটেড ইন চেন্নাই 1992। এটা অনেক সময় শর্ট নোট দিয়ে দেয়, আগেকার দিত, এখন মনে হয় না দেবে বলে। O1139 not agglutinated by any other antisera available at that time. O1 to 138 আগে কটা ছিল বলেছিলাম? O1 থেকে O138 অবধি ছিল। হঠাৎ একটা found one strain in Chennai that is not inhibited by commonly available antisera, so that's the name suggested O1139. বোঝা গেল কেন O1139 টা এসছে? এটা আমিও জানি না, বেঙ্গলে এসছে হয়তো, চেন্নাই লোকজন দেখেছে, তখন কলেরা মানেই মানে বেঙ্গল আর কি, ঠিক আছে।